নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো এবং ভালোভাবে তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। 2024-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের টেস্ট পরীক্ষার সামনে এগিয়েই এসেছে। সেই কথাটিকে মাথায় রেখে, সেই বিষয়টিকে মাথায় রেখে আজকে আমি ইতিহাসের বড় প্রশ্নের পুরো সিলেবাসের সাজেশান নিয়ে এসেছি। অর্থাৎ আমাদের ইতিহাসের যে পুরো সিলেবাসে আমাদের টেস্ট পরীক্ষা হবে, তোমাদের যে পুরো সিলেবাসটা থেকে যে বড় প্রশ্নগুলো আসবে বা আসতে পারে, সেই সম্ভাব্য প্রশ্নগুলোর কিন্তু সাজেশান আমি আজকে নিয়ে এসেছি। যারা মনে করছো ইতিহাস মানে অনেক পড়তে হবে তবেই কমন পাওয়া যায়, তাদেরকে বলি এই ধারণাটি সম্পূর্ণ ভুল। কারণ ইতিহাসে কিন্তু অনেক কম পড়েও কিন্তু বড় প্রশ্ন তোমরা সহজেই কমন পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখে নিতে হবে, কারণ এই ভিডিওতেই আমি যারা অনেক সুন্দরভাবে প্রিপারেশান নিয়েছো তাদের জন্যেও যেমন আমি প্রশ্ন রেখেছি, এবং তার সাথে সাথে যারা খুব কম পড়ে একদম প্রিপারেশান নেই প্রায়, তাদের এখনও পর্যন্ত তারা কিভাবে খুব কম পড়ে কম প্রশ্ন পড়েও কিন্তু সহজেই সমস্ত বড় প্রশ্ন কমন পেতে পারে, তার জন্যও কিন্তু আমি এখানে প্রশ্ন রেখেছি। তো সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থেকো, আশা করি তোমাদের কাজে লাগবে। তো চলো আর সময় নষ্ট না করে প্রথম অধ্যায় থেকে কি কি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি দেখে নেওয়া যাক। আমাদের প্রথম যে অধ্যায় আছে সেই প্রথম অধ্যায়ের আমি যে প্রথম প্রশ্নটি রেখেছি ভীষণ গুরুত্বপূর্ণ, এবং যারা খুব কম পড়ে পাশ করতে চাইছো, কম পড়ে বড় প্রশ্ন কমন পেতে চাইতো, তাদের জন্য এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এখানে যে প্রশ্নটি বলা হয়েছে সেটি হচ্ছে, জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা লেখো। জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা লেখো। যারা একদম শর্ট সাজেশনে পড়তে চাইছো, এখানে স্টার করাই আছে দেখতে পাচ্ছ, তোমরা এই প্রশ্নটি কিন্তু অবশ্যই তৈরি করে রেখো, অবশ্যই তোমরা পড়ে মুখস্থ করে নিও। জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা লেখো। শর্ট সাজেশনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, এটিও যারা শর্ট সাজেশনে পড়তে চাইছো তাদের জন্য, স্মৃতিকথা কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখো এবং ইতিহাস রচনায় এর গুরুত্ব লেখো। স্মৃতিকথা কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখো এবং ইতিহাস রচনায় এর গুরুত্ব লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ। যারা শর্ট সাজেশনে পড়তে চাইছো এই প্রশ্নটি তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যারা অনেকটা পড়ে প্রিপেয়ার হয়ে আছে তারাও এটা স্টার করে নাও, তোমাদের প্রশ্নগুলো হয় টুকে নিতে পারো বা তোমাদের খাতাপত্রে যেখানেই প্রশ্নগুলো আছে সেগুলো স্টার করে রাখো, কারণ এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। পরবর্তী যে প্রশ্নটি আমি রেখেছি সেটি হচ্ছে, মিথ বা পৌরাণিক কাহিনী বলতে কি বোঝো? মিথ বা পৌরাণিক কাহিনী বলতে কি বোঝো? কিংবদন্তি বা লেজেন্ড বলতে কি বোঝো? ওর সাথেই অতীত বিষয়ে ধারণা দানে এদের ভূমিকা লেখো। আমি প্রশ্নটি আরও একবার পড়ছি। মিথ বা পৌরাণিক কাহিনী বলতে কি বোঝো? কিংবদন্তি বা লেজেন্ড বলতে কি বোঝো? অতীত বিষয়ে ধারণা দানে এদের ভূমিকা লেখো। অর্থাৎ পৌরাণিক কাহিনী কিভাবে অতীত বিষয়ে আমাদের ধারণা দিচ্ছে এবং কিংবদন্তি বা লেজেন্ড এরা কিভাবে আমাদের অতীত বিষয়ে ধারণা দিচ্ছে, এই দুটো ধারণাই কিন্তু আমাদের পড়তে হবে। এটা যারা শর্ট সাজেশনে পড়াশোনা করতে চাইছো বা শর্ট সাজেশনের ভিত্তিতে তোমরা পরীক্ষায় বসতে চাইছো তারা নাও পড়তে পারো, বা যদি একদম ছেড়ে না যাও তোমরা একটু হালকা করে দেখে যেতে পারো। পরবর্তী 4 নম্বরে যে প্রশ্নটি আমি রেখেছি, লোককথা কাকে বলে? এর বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। লোককথা কাকে বলে? এর বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। এই প্রশ্নগুলো আমি বলছি না যে একদম ছেড়ে যাবে, কিন্তু যারা অল্টারনেট প্রশ্নগুলো পর্যন্ত কমন পেতে চাও তারা কিন্তু প্রত্যেকেই এই প্রশ্নগুলো কিন্তু করে যাবে এবং কম বেশি করে প্রত্যেকটি প্রশ্ন দেখে যেও। তাহলে 4 নম্বরে যে প্রশ্নটি, লোককথা কাকে বলে? এর বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। পরবর্তী প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন, এবং এটিও কিন্তু যারা শর্ট সাজেশনে পড়তে চাইছো ভীষণ গুরুত্বপূর্ণ তাদের জন্য। জাদুঘর কাকে বলে? জাদুঘরের প্রকারভেদ লেখো। জাদুঘর কাকে বলে? জাদুঘরের প্রকারভেদ লেখো। অর্থাৎ যারা শর্ট সাজেশনে পড়াশোনা করতে চাইছো তাদের জন্য হচ্ছে এই 3টি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। আরও একবার আমি বলে দিচ্ছি প্রশ্নগুলো, জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা লেখো। স্মৃতিকথা কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখো এবং ইতিহাস রচনায় এর গুরুত্ব লেখো।
আর যে প্রশ্নটি আমি 5 নম্বরে রেখেছি, জাদুঘর কাকে বলে, জাদুঘরের প্রকারভেদ লেখো। এই 3টি প্রশ্ন কিন্তু তোমরা কোনোভাবেই ছেড়ে যাবার সাহস দেখিও না, এগুলো পড়ে যাও, তোমরা নিশ্চিন্তে পরীক্ষায় কমন পাবে। আর যারা অল্টারনেট অর্থাৎ অথবাতে যে প্রশ্নগুলো থাকে, অল্টারনেট প্রশ্নগুলোও তোমরা যদি কমন পেতে চাও, তাহলেও কিন্তু তোমরা এই যে পৌরাণিক কাহিনী বলতে কি বোঝো, কিংবদন্তি বা লেজেন্ড বলতে কি বোঝো, অতীত বিষয়ে ধারণা দান, এদের ভূমিকা লেখো, লোককথা কাকে বলে, এর বৈশিষ্ট্য গুরুত্ব লেখো, এই প্রশ্নগুলোও কিন্তু তোমরা দেখে যেও। পরবর্তী চলে আসছি আমরা দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়ে যে প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, যারা শর্ট সাজেশনে পড়ছো বা যারা 100% কমন পেতে চাও, প্রত্যেকের জন্যই এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ। উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবজন লেলিন তত্ত্বটি আলোচনা করো। তোমরা ধরেই নিতে পারো প্রশ্নটি এসে গেছে, তোমরা টেস্ট বলো, উচ্চ মাধ্যমিক বলো, দুটো পরীক্ষার মধ্যে যে কোনো একটাতে তোমরা কমন পেয়েই যাচ্ছ। উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবজন লেলিন তত্ত্বটি আলোচনা করো। এই প্রশ্নটি তোমরা 2টো স্টার কি 3টে 4টে স্টারেও তোমরা একদম মানে মাথায় রেখে পড়ো যে দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্নটি কিন্তু ধরেই নাও এসে গেছে যে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবজন লেলিন তত্ত্বটি আলোচনা করো। পরবর্তী যে প্রশ্নটি আছে, এটিও ভীষণ ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিগত বছরগুলিতে বেশ কয়েকবার এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় এসেছে। উপনিবেশবাদ বলতে কি বোঝো, উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নিরূপণ করো। আরও একবার আমি প্রশ্নটি বলছি, যারা শর্ট সাজেশনে পড়তে চাও তারা কিন্তু অতি অবশ্যই কিন্তু ভিডিওটি পজ করে কোশ্চেনগুলো লিখে নাও। উপনিবেশবাদ বলতে কি বোঝো, উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নিরূপণ করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক করাই আছে, মানে বুঝতেই পারছো তোমরা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমনভাবে আমি বিগত 2023-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের যেরকম আমি একদম শর্ট সাজেশন করে দিয়েছিলাম, উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেও তোমাদের সেই ধরনের একটি শর্ট সাজেশন আসবে, তার আগে আমি তোমাদের অধ্যায় ভিত্তিক সাজেশন করে দিচ্ছি। 2023-এ যেমন হুবহু 100%ই কমন পেয়েছিল, তোমরা এই ভিডিওটি ফলো করো, তোমরা এবারেও কিন্তু 100%ই কমন পেতে চলেছো। পরবর্তী যে প্রশ্নটি রেখেছি এই প্রশ্নটিও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অধ্যায়ের এই প্রশ্নটিও যারা শর্ট সাজেশনের ভিত্তিতে পড়তে চাইছো তারা এই প্রশ্নটিও লিখে রাখো। ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব লেখো। ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব লেখো। এই প্রশ্নগুলো টেস্টের সাথে সাথে এইচএসের জন্যও কিন্তু উচ্চ মাধ্যমিকের জন্য সমান গুরুত্বপূর্ণ, সুতরাং তোমরা এই প্রশ্নগুলি কিন্তু প্রত্যেকে নোট ডাউন করে নাও। পরবর্তী প্রশ্ন, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো, সাম্রাজ্যবাদ প্রসারের কারণগুলি লেখো। সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো, সাম্রাজ্যবাদ প্রসারের কারণগুলি লেখো। এই 4টি প্রশ্ন আমি দ্বিতীয় অধ্যায় থেকে রেখেছি, তার মধ্যে 3টি প্রশ্ন যারা শর্ট সাজেশনের ভিত্তিতে পড়তে চাইছো তারা উচ্চ মাধ্যমিক এবং টেস্ট এই দুটো পরীক্ষার জন্যই কিন্তু একদম স্টার মার্ক করে খাতায় লিখে রাখো যে এই 3টি প্রশ্ন কিন্তু যে কোনোভাবে তোমরা যে কোনো দুটো পরীক্ষার মধ্যে পেয়ে যাবে। চলে আসছি আমাদের তৃতীয় অধ্যায়ের যে প্রথম প্রশ্নটি আমি রেখেছি এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা শর্ট সাজেশনের ভিত্তিতে পড়তে চাও বা যারা 100% কমন পেতে চাও তাদেরকে এই প্রশ্নটি পড়তেই হবে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। অর্থাৎ 1 সালা, 10 সালা, 5 সালা, রায়তবাড়ি, মহলবাড়ি, সমস্ত চিরস্থায়ী সমস্ত বন্দোবস্ত অর্থাৎ যতগুলো ভূমি রাজস্ব ব্যবস্থা হয়েছিল সেগুলো ছোট ছোট করেই প্রশ্নে কিন্তু লিখতে হবে। সুতরাং এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, স্টার মার্ক করা আছে, তোমরা প্রত্যেকে লিখে নাও প্রশ্নটি। পরবর্তী প্রশ্ন, এটিও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা জানো তৃতীয় অধ্যায়টি বেশ বড় একটা অধ্যায়, তো সেখান থেকে বেশ কিছু প্রশ্ন থাকবে, এটাই স্বাভাবিক, তাই এই প্রশ্নটিও কিন্তু একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশিল্পায়ন বলতে কি বোঝো, ভারতে অবশিল্পায়নের কারণ কি ছিল, ওর সাথেই রেখেছি ভারতীয় অর্থনীতির উপর এর প্রভাব আলোচনা করো। অর্থাৎ অবশিল্পায়ন বলতে কি বোঝাচ্ছে এবং অবশিল্পায়নের কারণ আর তার ফলাফল, প্রভাব মানে তার ফলাফল, অর্থাৎ নেতিবাচক ইতিবাচক দুটো দিকই কিন্তু এখানে ছোট ছোট করে আমাদেরকে দিতে হবে। এই প্রশ্নটিও কিন্তু ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলো স্টার করা যে প্রশ্নগুলো সেগুলো যদি তোমরা তৈরি করে রাখো, রেডি করে রাখো, তোমরা পড়ে মুখস্থ করে রাখো, তাহলে কিন্তু টেস্ট পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক দুটো পরীক্ষাতেই কিন্তু তোমরা চোখ বন্ধ করে 100% কমন পেতে চলেছো ইতিহাসের বড় প্রশ্নগুলি। পরবর্তী প্রশ্ন, ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। এটিও স্টার মার্ক করা আছে, তোমরা নিশ্চয়ই এতদিনে রেডি করে নিয়েছো। এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিগত বেশ
কয়েকবার বিগত পরীক্ষাগুলিতে বেশ কয়েকবার এই প্রশ্নটি এসেছে। পরবর্তী প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করো। তোমরা যারা প্রথম প্রশ্নটি পড়বে, অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও, এই প্রশ্নটিতেই তোমরা চিরস্থায়ী বন্দোবস্তটা কিছুটা অংশ পড়ে থাকবে। সুতরাং যারা একদম শর্ট সাজেশনে পড়তে চাইছো তারা যদি ভূমি রাজস্ব ব্যবস্থা এই প্রথম প্রশ্নটি যদি তোমরা রেডি করে রাখো তাহলে কিন্তু অনেকাংশে এই প্রশ্নটাও রেডি হয়ে যাবে। সুতরাং এই দুটো প্রশ্নের মধ্যে এইটাকে যদি ভালো করে নাও তাহলে এই প্রশ্নটাও কিন্তু অনেকটা হয়ে যাবে। সেক্ষেত্রে এই ভূমি রাজস্ব ব্যবস্থার প্রশ্নটি করার সময় তোমাদের সেক্ষেত্রে চিরস্থায়ী বন্দোবস্তের যে অংশটা থাকবে ওটা একটু বড় করে পড়ে নিলেই হবে। এই প্রশ্নটিও কিন্তু সমান গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, দেখতেই পাচ্ছ স্টার মার্ক করা আছে। পরবর্তী যে প্রশ্নটি আমি রেখেছি সেটি হচ্ছে, চীনের উপর আরোপিত অসম চুক্তিগুলির পরিচয় দাও। চীনের উপর আরোপিত অসম চুক্তিগুলির পরিচয় দাও। এটি ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যারা অল্টারনেটের সমস্ত প্রশ্ন কমন পেতে চাইছো তাদের জন্য এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা রেডি করে রেখো। চীনের উপর আরোপিত অসম চুক্তিগুলির পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ তৃতীয় অধ্যায়ের আমাদের শেষ প্রশ্ন, ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য লেখো এবং এর অবসানের, ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য লেখো, এর অবসানের কারণ লেখো। ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য লেখো, এর অবসানের কারণ লেখো। এই প্রশ্নটিও কিন্তু স্টার মার্ক করা আছে, তোমাদের প্রত্যেককেই কিন্তু বেশ গুরুত্ব সহকারে এটি পড়তে হবে। পরবর্তী আমাদের চতুর্থ অধ্যায়। তোমরা হয়তো ভাবছো যে অনেকগুলো করে প্রশ্ন, কিন্তু এটা শুধু টেস্ট পরীক্ষার জন্য না, তোমরা উচ্চ মাধ্যমিকের জন্য এগুলো কিন্তু একদম রেডি করে রাখতে পারো, পড়ে মুখস্থ করে একদম সুন্দরভাবে তৈরি করে রাখতে পারো প্রশ্নগুলোকে, কারণ উচ্চ মাধ্যমিক এগুলো তোমরা কমন পেতে চলেছো। এবং আমি যদিও তোমাদের জন্য সেই সময় শর্ট সাজেশন নিয়ে আসবো। শর্ট সাজেশন মানে একদম আমি তখন অধ্যায়ভিত্তিক সাজেশন দেব না, পুরো সিলেবাস থেকে আমি 12টা কি 14টা আমি কোশ্চেন দিয়ে দেবো। সেক্ষেত্রে তোমরা ওই সাজেশনটা ফলো করলেই তোমরা এইচএসে পুরো কিন্তু কমন পাবে। কিন্তু এখন যেহেতু টেস্ট পরীক্ষা, তোমাদের অধ্যায় ভিত্তিকভাবে ভালোভাবে পড়তে হবে, কারণ এটা তো পুরো বোর্ডের পরীক্ষা না, বিভিন্ন স্কুল প্রশ্ন করছে, সেক্ষেত্রে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা স্কুলের প্রশ্নগুলো আলাদা আলাদাভাবেই হবে। সেই জন্য অধ্যায় ভিত্তিকভাবে আলাদা আলাদা করেই আমি ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। চতুর্থ অধ্যায়ের প্রথম প্রশ্ন যেটি রেখেছি, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো, এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো, ওর সাথেই রেখেছে এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। স্টার মার্ক করা আছে, অবশ্যই কিন্তু এই প্রশ্নটি পড়তে হবে তোমাদের। পরবর্তী প্রশ্ন, আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত পরিচয় বা সংক্ষিপ্ত বিবরণ দাও। এটিও কিন্তু স্টার মার্ক করা আছে, আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও, মানে সৈয়দ আহমেদ খানের একটু জীবনী বলে আলিগড় আন্দোলনটা কিভাবে তিনি গড়ে তুললেন সেই বিষয়ে কিন্তু আমাদের একটু বিবরণ দেবে। আলিগড় আন্দোলন মানে শুধুমাত্র আন্দোলনটা তুলে দিলেই হবে না, কিভাবে সৈয়দ আহমেদ খান এই আন্দোলনটা গড়ে তুললেন সেটাকেও কিন্তু একটু বলতে হবে। পরবর্তী যে প্রশ্ন, এটা যারা অল্টারনেট পড়তে চাইছো, বড় সিলেবাসেই পড়তে চাইছো, বড় সাজেশন ভিত্তিকভাবে পড়তে চাইছো, তাদের জন্য ডিরোজিও ও তার নব্যবঙ্গ আন্দোলন সম্পর্কে লেখো। এই প্রশ্নটি আমি বলবো না যে ছেড়ে যাও সকলে, আমি বলবো যে হালকা করে একটু দেখে যেও, ডিরোজিও ও তার নব্যবঙ্গ আন্দোলন সম্পর্কে লেখো। যারা শর্ট সাজেশনের ভিত্তিতে পড়তে চাইছো তারা একদম কিন্তু স্টার মার্ক করা প্রশ্নগুলো অবশ্যই পড়ে যেও। পরবর্তী প্রশ্ন, শিক্ষা ও সমাজ সংস্কারে বিদ্যাসাগরের অবদান লেখো। শিক্ষা ও সমাজ সংস্কারে বিদ্যাসাগরের অবদান লেখো। এই প্রশ্নটিও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক করা আছে। পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটি কিন্তু বিগত বছরগুলিতে এসেছে বেশ কয়েকবার, ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। এর আগে আমাকে কয়েকজন তোমরা কমেন্ট করেছিলে যে এই আদিবাসী ও দলিত সম্প্রদায়ের যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা তোমরা সেভাবে পারছো না। তো আমি তোমাদের বলি যে ব্রিটিশ শাসনকালে এই আদিবাসী এবং দলিত সম্প্রদায় তাদের জীবনযাপন কেমন ছিল, তাদের যে শোচনীয় অবস্থা ছিল, সেই ব্রিটিশ শাসনকালে এদের যে শোচনীয় অবস্থা ছিল, এদের উপর কিভাবে নির্যাতন অত্যাচার করা হতো এবং তার থেকে মুক্তির জন্য এভাবে মানে তারা কিভাবে আন্দোলন গড়ে তুললো সেটাই কিন্তু এখানে বর্ণনা করতে হবে। ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। পরবর্তী প্রশ্ন, বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতা কি ছিল। বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতা কি ছিল। এটিও স্টার মার্ক করে দিয়েছি, এই প্রশ্নটিও কিন্তু বেশ কয়েকবার এসেছে, এই প্রশ্নটিও কিন্তু এবছরের জন্য বেশ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন।
পরবর্তী প্রশ্ন, বিবেকানন্দের জাতীয়তাবাদের বিকাশের উপর প্রভাব লেখো। বিবেকানন্দের অর্থাৎ জাতীয়তাবাদের বিকাশের উপর বিবেকানন্দের প্রভাব কি ছিল সেটাই কিন্তু এখানে লিখতে বলা হয়েছে। চতুর্থ অধ্যায়ের সাজেশন এখানেই শেষ। পরবর্তী পঞ্চম অধ্যায় কি আছে চলো দেখে নেওয়া যাক। চলে এলাম পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের আমাদের প্রথম প্রশ্ন, 1935 সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো। এই আইনের গুরুত্ব লেখো। তাহলে পঞ্চম অধ্যায়ের প্রথম প্রশ্ন, যারা শর্ট সাজেশনের ভিত্তিতে পড়তে চাইছো, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 1935 সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো। এই আইনের গুরুত্ব লেখো। পরবর্তী প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল? এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্নটিও কিন্তু স্টার মার্ক করা আছে। আমি আরও একবার প্রশ্নটি বলছি, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল? এই ঘটনার গুরুত্ব লেখো। পঞ্চম অধ্যায় থেকে যারা শর্ট সাজেশনে পড়তে চাইছো তাদের জন্য আমি এই দুটি প্রশ্নই রেখেছি এবং এই দুটি প্রশ্ন পঞ্চম অধ্যায় থেকে পড়লে আশা করা যায় যে টেস্ট পরীক্ষা এবং এইচএস এর মধ্যে, টেস্ট পরীক্ষা তো অবশ্যই কমন পাবে এবং এইচএসেও যারা শর্ট সাজেশনে পড়তে চলেছো তারা কমন পেয়ে যাবে। কিন্তু আমি বলবো না যে এই যে আমি তৃতীয় প্রশ্নটি রেখেছি সেটি ছেড়ে যেও, কারণ আমি বলবো যে সাজেশনে রেখেছি মানে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলোও তোমরা পড়ে যাওয়ার চেষ্টা করো। রাওলাট আইনের শর্তগুলি কি ছিল? এই আইন সম্পর্কে ভারতীয়দের প্রতিক্রিয়া কিরূপ ছিল? রাওলাট আইনের শর্তগুলি কি ছিল? এই আইন সম্পর্কে ভারতীয়দের প্রতিক্রিয়া কিরূপ ছিল? রাওলাট আইনের শর্ত কি ছিল? এই আইন সম্পর্কে ভারতীয়দের প্রতিক্রিয়া কিরূপ ছিল? চলে এলাম আমাদের ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ের প্রথম প্রশ্ন, এটিও স্টার মার্ক করা আছে। শর্ট সাজেশনের স্টুডেন্টদের, যারা শর্ট সাজেশনের ভিত্তিতে পড়তে চাইছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো। এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সংক্ষেপে আলোচনা করো। ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো। এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সংক্ষেপে আলোচনা করো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। শর্ট সাজেশনে যারা পড়তে চাইছো তারা তো অবশ্যই পড়বে, এবং যারা বড়োভাবে মানে বড় সাজেশনেই পড়তে চাইছো, অল্টারনেট সব কমন পেতে চাইছো, তারা তো পড়বে অবশ্যই। এবং প্রশ্নটি কিন্তু তোমরা খুব গুরুত্ব সহকারে রেডি করে রেখো পড়ে। এটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবছরের জন্য। পরবর্তী যে প্রশ্নটি আমি তোমাদের জন্য রেখেছি, মাউন্টব্যাটেন পরিকল্পনা কি? এই পরিকল্পনার মাধ্যমে কিভাবে ভারত ভাগ হলো? এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। মাউন্টব্যাটেন পরিকল্পনা কি? এই পরিকল্পনার মাধ্যমে কিভাবে ভারত ভাগ হলো? স্টার মার্ক করা প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা করে যেও, ছেড়ে যেও না। পরবর্তী প্রশ্ন, নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো। নৌ বিদ্রোহের কারণ এবং গুরুত্ব লেখো। পরবর্তী চলে আসছে সপ্তম অধ্যায়ে। সপ্তম অধ্যায়ের যে প্রথম প্রশ্ন ভীষণ 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 গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্নটি রয়েছে, ঠান্ডা লড়াই বলতে কি বোঝো? ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। ঠান্ডা লড়াই বলতে কি বোঝো? ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। দুটো করে স্টার মার্ক করা আছে, অবশ্যই কিন্তু এই প্রশ্নটি তোমাদের পড়তে হবে। ঠান্ডা লড়াই বলতে কি বোঝো? ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পরিচয় দাও এবং এর গুরুত্ব কি ছিল? কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পরিচয় দাও এবং এর গুরুত্ব কি ছিল? এটিও স্টার মার্ক করা ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সপ্তম অধ্যায়ে যে 3 নম্বর প্রশ্নটি আমি রেখেছি, এটিও কিন্তু দুটো স্টার রয়েছে, অর্থাৎ তোমাদের পড়তে হবে। জোট নিরপেক্ষ নীতি কি? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য কি ছিল? জোট নিরপেক্ষ নীতিটা কি এবং এই আন্দোলনটা কেন গঠিত হয়েছিল, কি উদ্দেশ্য ছিল এই আন্দোলনে, এটি কিন্তু একটু দেখে যাবে। এই প্রশ্নগুলো তোমরা তোমাদের কাছে সহজ বলা যেতে পারে, কারণ তোমরা এগুলো পলিটিক্যাল সায়েন্সেও কিছুটা পার্ট পড়েছো বা আগেও পড়ে এসেছো। সুতরাং এই জিনিসগুলো অত ভীষণ যে অনেকটা কষ্ট করে পড়তে হবে তা কিন্তু নয়, খুব সহজভাবেই কিন্তু তোমরা এটি বুঝতে পারবে এবং পড়ে উঠতে পারবে। তো এই প্রশ্নগুলোও কিন্তু এই প্রশ্নটিও কিন্তু তোমাদের যারা শর্ট সাজেশন করছো তাদের জন্য স্টার করাই আছে, সুতরাং তোমরা এটা রেডি করে রেখো পড়ে। পরবর্তী প্রশ্ন, হোচি মিনের নেতৃত্বে ভিয়েতনামে মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। হোচি মিনের নেতৃত্বে ভিয়েতনাম কিভাবে স্বাধীন হয়েছিল, কিভাবে তাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতার জন্য যে মুক্তিযুদ্ধ সেটি সম্পর্কে এখানে আলোচনা করতে হবে। হোচি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও, এটিও কিন্তু আমি দুটো স্টার রেখেছি। পরবর্তী যে প্রশ্নটি আমি রেখেছি এই অধ্যায় থেকে সেটি হচ্ছে, সুয়েজ সংকট কেন হয়েছিল, এর তাৎপর্য ব্যাখ্যা করো।
এই সংকটে ভারতের ভূমিকা কি ছিল, সুয়েজ সংকটটি কেন সৃষ্টি হয়েছিল সেটি ছোট করে বলে তারপর এর গুরুত্ব এবং এই সুয়েজ সংকটে ভারত কিভাবে অংশগ্রহণ করেছিল, তার ভূমিকা কি ছিল সেটি কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এই প্রশ্নটিও কিন্তু বেশ ভালোই গুরুত্বপূর্ণ, এসেছে পরীক্ষায়, বিগত বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে। সুতরাং তোমরা যারা বড় সাজেশন করতে চাইছো তারা কিন্তু এগুলো পড়ে যেতে পারো। এবং চলে আসছি আমাদের অষ্টম অধ্যায়ে। অষ্টম অধ্যায়ের যে প্রথম প্রশ্নটি আমি রেখেছি, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যারা শর্ট সাজেশনে পড়ছো তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সার্ক কিভাবে গঠিত হয়েছিল, সার্কের উদ্দেশ্য কি ছিল, সার্ক কিভাবে গঠিত হয়েছিল, সার্কের উদ্দেশ্য কি ছিল, এটি কিন্তু স্টার করা আছে, সুতরাং তোমরা তৈরি হয়ে থেকো। পরবর্তী প্রশ্ন এই অধ্যায়ের, অব উপনিবেশীকরণ বলতে কি বোঝো, অব উপনিবেশীকরণ বলতে কি বোঝো, এর সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। অব উপনিবেশীকরণ বলতে কি বোঝো, এর সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। যারা শর্ট সাজেশনে পড়ছো তারা একটু হালকা করে এটা দেখে যেও। পরবর্তী 3 নম্বরে যে প্রশ্নটি রেখেছি, স্বাধীন ভারতে প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব লেখো। স্বাধীন ভারতে প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তাদের লক্ষ্য এবং গুরুত্ব, অর্থাৎ তারা কি লক্ষ্যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি উদ্দেশ্যে তৈরি হয়েছিল এবং সেটি কতটা সফলতা লাভ করেছে, গুরুত্বের অংশটাই ওটা লিখতে হবে। পরবর্তী দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাও তো সেম, কিভাবে কি উদ্দেশ্যে তৈরি মানে গঠিত হয়েছিল এবং কিভাবে তা কতটা সফলতা লাভ করেছিল। পরপর 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথাই আমাদের এভাবে লিখতে হবে। অষ্টম অধ্যায় থেকে আমি এই 3টি প্রশ্নই রেখেছি। এই ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ হলো। আশা করি তোমরা যারা শর্ট সাজেশনে পড়ছো তারা স্টার মার্ক প্রশ্নগুলো কিন্তু কেউ ছেড়ে যাবে না, তোমরা অতি অবশ্যই কিন্তু এই স্টার মার্ক করা প্রশ্নগুলো কিন্তু পড়ে যেও। এবং যারা খুব ভালোভাবে অল্টারনেট প্রশ্নগুলো পর্যন্ত কমন পেতে চাইছো, একদম নিশ্চিন্ত মনে পরীক্ষার হলে যেতে চাইছো, তারা কিন্তু এই সাজেশনটা পুরোটাই করে যেও। কারণ হচ্ছে এটি টেস্ট পরীক্ষার সাজেশন, অধ্যায় ভিত্তিক দিয়েছি তাই, কারণ বিভিন্ন স্কুল বিভিন্ন প্রেক্ষিত থেকে এই প্রশ্নগুলো করে থাকেন, সেই কারণে কিন্তু এই প্রশ্নগুলি আমি অধ্যায় ভিত্তিক রাখার চেষ্টা করেছি। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, উচ্চ মাধ্যমিকের আগে আমি কিন্তু পুরো সিলেবাস থেকে, অধ্যায় ভিত্তিক না, পুরো সিলেবাস থেকে 10 থেকে 12খানা কোশ্চেন দেবো, সেগুলো পড়লেই কিন্তু তোমরা কমন পাবে। এবং সে ধরনের ভিডিও কিন্তু আমি প্রতি বছর আনি এবং এবছরও নিয়ে আসবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।